দেখো ফার্স্টে রয়েছে ওয়াটার। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স অ্যাভেলেবেল অন দ্য আর্থ। সেটা আমরা সবাই জানি, ওয়াটার ছাড়া কখনো বায়োটিক কম্পোনেন্ট মানে যাদের লাইফ রয়েছে যারা কেউই বেঁচে থাকতে পারবে না, লিভিং থিংস কেউ বাঁচতে পারবে না। ইট ইজ এসেনশিয়াল ফর আস অ্যান্ড all living things for various other purpose, but primarily the sustain life. Water provides the habitat for aqueous plant animals এর জন্য habitat provide করে. It forms a integral proportion of the body mass of living things. Human being, animals, plant, wood, all contain water in them. Eatables like fruit, vegetable, milk, even things that appear dry like pulses and dry foods contain water in different proportions. So human body কত পার্সেন্ট ওয়াটার থাকে, এলিফ্যান্টের এগুলো একটা দিয়েছে। এবার হচ্ছে আমাদের নেক্সট, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার। There are three main sources of water on the earth: rainwater, surface water and groundwater. রেন ওয়াটার আমরা জানি বৃষ্টির জল। সারফেস ওয়াটারের মধ্যে দেখো স্যালাইন ওয়াটার আছে, ফ্রেশ ওয়াটার। স্যালাইন ওয়াটার মানে সমুদ্রের জল, ওশানের জল, এগুলো হচ্ছে স্যালাইন ওয়াটার। ফ্রেশ ওয়াটার হচ্ছে লিভার, পন্ড, লেক, এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটারের মধ্যে পড়ে। আর গ্রাউন্ড ওয়াটার মানে মাটির তলার জল। ঠিক আছে, এবার আমাদের বলছে রেন ওয়াটার ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ওয়াটার অন আর্থ। কারণ রেন ওয়াটার হচ্ছে একটা ন্যাচারালি সোর্স, সবচেয়ে পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার কিন্তু রেন ওয়াটার। কিন্তু আমাদের পলিউশনের জন্য রেন ওয়াটার আমরা এখন ইউজ করতে পারি না, কেন পলিউশনের জন্য ওর অ্যাসিড রেন এইসব হচ্ছে। বাট রেন ওয়াটার সবসময় মনে রাখবে ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, আর এটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ওয়াটার অন আর্থ। ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ natural water as it is formed by the evaporation of water from the earth's surface followed by the condensation. However, as the first shower falls, it collects dissolved gases and dust particles. Later showers are clean. প্রথমে কি হয়, কিছু ডাস্ট পার্টিকেল যেগুলো অ্যাটমসফিয়ারে থাকে সেগুলো ওগুলোকে কালেক্ট করে, রেনের কিছু ওয়াটার ভেপারকে গ্যাস, কিছু ডাস্ট পার্টিকেল কালেক্ট করে, তবেই তো ওখান থেকে ক্লাউড ফর্মেশন হয়, আর বাকিটা আমাদের মাটিতে ঝরে পড়ে। Surface water comprises all the water bodies such as ocean, seas, river, lakes and ponds that are present on the earth's surface. Ocean and sea water are the saline as they contain soluble salt. Through they cover nearly 70% of the earth's surface. Their water is unfit for human consumption as it is salty. ঠিক আছে, কেন আমরা সমুদ্রের জলটা খেতে পারবো না, কারণ ওটা কি সল্ট ওয়াটার। সমুদ্রের জল দিয়ে দেখবো অত ব্যবহার হয় না, পুকুর নদীর জল এগুলো যতটা ব্যবহার হয়, তুমি ওশান ওয়াটারকে কখনো এগ্রিকালচারের কাজেও লাগাতে পারবে না, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে সল্ট থাকে, আর সবসময় সল্ট কাল্টিভেশনের জন্য ভালো হয় না। দ্য প্রসেস অফ রিমুভাল অফ, তোমরা তো জানো যে আমরা কি করি, সি ওয়াটারটাকে কালেক্ট করে ওখান থেকে কি করি, ইভাপোরেশন, তারপর ক্রিস্টালাইজেশন প্রসেসে সল্ট বার করি। The process of removal of salt from the sea water is known as desalination. Saline মানে হচ্ছে কিন্তু নোনা জল, তাহলে desalination মানে হচ্ছে রিমুভ করার প্রসেসটা। These water bodies are main sources of salt. তাহলে কি সি আর ওশান হচ্ছে মেন সোর্সেস অফ সল্ট ওয়াটার। ওয়াটার দ্যাট ইজ নট সল্টি ইজ কল্ড ফ্রেশ ওয়াটার, যেটা আমরা পন্ড, রিভার এগুলোতে পাই। We can use fresh water. However, most of the fresh water on the earth is frozen in the form of glacier, polar ice caps and snow caps এর মধ্যে of mountains, এগুলো কি হচ্ছে এগুলো ফ্রিজ হয়ে আছে। Fresh water is also found in river, lakes and pond. It is the source of water from, what is the source of water from rivers? It is the glacier, snow, এগুলোই তো বরফগুলো গলেই তো রিভার, তোমরা জিওগ্রাফিতে এগুলো পড়েছো, ঝর্ণা হয়ে এগুলো সব নদী তৈরি হয়েছে, তাই না? তারপরে দেখো সাম অফ দ্য রেন ওয়াটার
পার্কুলেটস থ্রু দ্য সয়েল, মানে পার্কুলেটস মানে পাস করে যায় সয়েলের মধ্যে, বৃষ্টির জল যেটা পড়ে মাটিতে সেটা কিছুটা সয়েলের মধ্যে পাস হয়ে যায় অ্যান্ড কালেক্টস আন্ডার দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের নিচে কালেক্ট হয়, সেটাকে আমরা কি বলবো, গ্রাউন্ড ওয়াটার অ্যাবভ দ্য নন পোরাস রক অ্যান্ড দিস ওয়াটার ইজ নোন অ্যাজ গ্রাউন্ড ওয়াটার। যদি বলো হোয়াট ইজ গ্রাউন্ড ওয়াটার, তখন তোমাকে এটা লিখতে হবে। যদি বলে হোয়াট ইজ ফ্রেশ ওয়াটার, তখন লিখতে হবে রিভার, পন্ড অ্যান্ড লেকস ওয়াটার্স আর নোন অ্যাজ ফ্রেশ ওয়াটার। Groundwater emerge out the earth's surface of some places as natural springs. গরম দেখবে ন্যাচারাল স্প্রিং হয় না, হট স্প্রিং, ন্যাচারাল স্প্রিং ঝর্ণার মতো বেরিয়ে আসে। গ্রাউন্ড ওয়াটার ইজ অলসো harnessed with the help of wells. হার্নেস মানে তোলা যায়, কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েলস, এগুলোর সাহায্যে কিন্তু আমরা মাটির তলার জল তুলতে পারি। কিন্তু এখন এগুলো বন্ধ হয়ে গেছে, কারণ মাটির গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু অনেক কমে যাচ্ছে ডিউ টু, কেন রেনফল কমে গেছে, বছরে যত রেনফল হয় তত রেনফল হচ্ছে না, কেন রেনফল হলেই সেই ওয়াটারটাই সিপ করে গ্রাউন্ডে যাবে, তবেই গ্রাউন্ড ওয়াটার লেভেল ইনক্রিজ হচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে, এগুলো গ্রাউন্ড ওয়াটার লেভেল কমে যাচ্ছে, এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেজন্য টপ ওয়াটারটা, সয়েলটা সরে যাচ্ছে, তাই জন্য কিন্তু গ্রাউন্ড ওয়াটারটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। তাই জন্য এখন টিউবওয়েলস, ওয়েলস এগুলো দিয়ে কিন্তু এখন অত দেখা যায় না। ওয়াটার রিপ্লেনিশেস ইটসেলফ অন দ্য আর্থ বাই দ্য প্রসেস নোন অ্যাজ ওয়াটার সাইকেল। তোমরা তো পড়েছো ওয়াটার সাইকেল ছোটোবেলা থেকে। নদী, সমুদ্রের জল এগুলো কি হয়, ইভাপোরেট হয়, ক্লাউড ফর্মেশন করে, সেগুলো কনডেনসেশন হয়, তারপর কি হবে, সেখানে ক্লাউডস থেকে বৃষ্টি হবে, তারপর সেটা আবার আমাদের ওয়াটার বডিজে চলে আসবে। তো এটাকে আমরা বলি ওয়াটার সাইকেল। যদি বলো ওয়াটার সাইকেল একটা ফ্লোচার্ট ড্র করো, জাস্ট এই যে নামগুলো লিখবে, কালেকশন, অ্যারো দি ইভাপোরেশন, অ্যারো দি কনডেনসেশন, প্রেসিপিটেশন, আবার কালেকশন, এইভাবে এটাই অ্যারোটা লিখলেই 1 মার্কসে হয়ে যাবে। ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটার। এবার ওয়াটারের কিছু প্রপার্টি পড়বো। পিওর ওয়াটার ইজ আ কালারলেস অ্যান্ড টেস্টলেস কম্পাউন্ড। পিওর ওয়াটারের মধ্যে তুমি যদি একটু জল নিয়ে বয়েল করো, তাহলে সেটা হচ্ছে পিওর ওয়াটার, কারণ ওর মধ্যে কোনো আয়ন নেই। পিওর ওয়াটারের মধ্যে দিয়ে কিন্তু যেহেতু কোনো আয়ন থাকে না, তাই পিওর ওয়াটার কিন্তু কোনো ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করে না। দ্য টেস্ট that we feel when we drink water is because of the salt dissolved in it. কিন্তু আমরা যে জল খাই তার মধ্যে কিছু সল্ট থাকে বা কিছু ক্লোরিন থাকে, আয়ন থাকে, যেটা ক্লোরিন আয়ন পিউরিফিকেশনের জন্য ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু ওর মধ্যে ডিজলভ থাকে। ওয়াটার এক্সিস্ট ইন অল 3 ফিজিক্যাল স্টেজ। তোমরা সবাই জানো সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। But when it's cooled at to 0 degree or below, pure water freezes into solids into ice. When it's heated to 100 degrees centigrade or above, it vaporizes into water vapor. Accordingly, 0 degree is called the freezing point of pure water and 100 degrees Celsius is called the boiling point. So what is the freezing point of pure water? 0 degree centigrade, আর boiling point 100 degree, সেটা আমরা আগেও জানি। এখানে দেখো বলেছে pressure can alter the boiling point of water. Boiling point of water has a direct relation with the pressure. Increase with an increase in pressure and decreases with an decrease in pressure. Pressure can alter the boiling point of water. Pressure কিন্তু একটা এফেক্ট করে boiling point এ। Boiling point of water has a direct relation with pressure. Increase যত আমরা কিন্তু প্রেশার যত বাড়বে, boiling point কিন্তু তত ইনক্রিজ হবে। ডিক্রিজ উইথ আ ডিক্রিজ ইন প্রেশার। যেন পাহাড়ে যখন তুমি ওপরে যাবে প্রেশার কী হয়, কমতে থাকে, তাহলে বয়েলিং পয়েন্টও কি কমতে থাকে, সেজন্য অনেক রান্না বান্না অনেক সময় লাগে পাহাড়ে হতে। পাহাড়ে কেন, তুমি পাহাড়ে যত ওপরে যাবে তত কী হবে, প্রেশার কমতে থাকবে, যত প্রেশার কমবে তত কী হবে, বয়েলিং পয়েন্ট তত কমবে, তাহলে জিনিসপত্র হতে সময় লাগবে। প্রেশার ইজ হাই ইনসাইড আ কুকিং ফুড, না, pressure is inside a pressure cooker when we are cooking food. Therefore, boiling point of water increases in pressure cooker. As more the heat is required to reach this temperature, the food gets cooked in lesser time. Pressure cooker ভেতরে কি হয়, cooker when we are cooking food, therefore boiling point of water increases, তাই তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়।
বয়লিং পয়েন্ট যত প্রেশার যত বাড়বে বয়লিং পয়েন্ট তত বাড়বে। দ্য অ্যাটমসফেরিক প্রেশার অন দ্য হিলস ইজ লোয়ার দ্যাজ কম্পেয়ার টু প্লেন্স, আমি এক্ষুনি বলেছিলাম সেখানে বয়লিং পয়েন্ট প্রেশার কমে যাচ্ছে, তাই বয়লিং পয়েন্টও কিন্তু কমবে। আচ্ছা এবার দেখো অ্যাডিশন অফ ইম্পিউরিটিস ক্যান অ্যান্ড বয়লিং অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট। Adding salt to the water its boiling point and raises its boiling point. আমরা যদি যেমন জলের মধ্যে একটু নুন দিই ওর বয়লিং পয়েন্টটা কী হয়, ইনক্রিজ হয়। দিস ইজ আ ফেনোমেনন ইজ ইউজিং ইন কুকিং। আমরা যখন রান্না করি তখন আমরা কী করি, জলের মধ্যে একটু নুন দিই নুন দিয়ে দিলে কী হয়, জিনিসটা ভালো করে ফুটতে শুরু করে, তাহলে জিনিসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো রান্নার জন্য এই প্রসেসটা ইউজ করা হয়। অ্যাডিং অ্যালকোহল টু ওয়াটার লোয়ার্স দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। যদি আমরা অ্যালকোহল ইউজ করি, ঠিক আছে, তাহলে ও কী করে, লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। ওয়াটার যে ফ্রিজ মানে বরফ হয়ে যায়, যদি আমরা অ্যালকোহল দিই তাহলে ওই বরফ হওয়াটা কমে যাবে। দিস প্রিভেন্ট দ্য ওয়াটার ইন কার রেডিয়েটার্স ফ্রম ফ্রিজিং ইন চিলি ওয়েদার। মানে গাড়িতে মধ্যে তো জল থাকে, দেখবে গাড়ির ইঞ্জিনেও জল দেওয়া হয়, সেই অনেক সময় ঠান্ডার জায়গায় ওই গাড়ির ইঞ্জিনের জলগুলো কী হয়ে যায়, বরফ হয়ে যেতে পারে। তাই ওর মধ্যে কী বসানো হয়, ওর মধ্যে কিছু অ্যালকোহল দেওয়া হয়, যাতে কী হয়, ওই এটা অ্যালকোহল দেওয়া হয় যাতে তোমার ফ্রিজিং পয়েন্টটা কমে যায়, যাতে বরফটা না জমে। Addition of salt to ice also lowers the melting point about -15°C। আমরা যদি বরফের মধ্যেও আইস দিই তাহলে 15°C মতো কিন্তু টেম্পারেচার কমে যায়। মিক্সচার অফ সল্ট অ্যান্ড আইস ইজ দেয়ারফর ইজ কল্ড দ্য ফ্রিজিং মিক্সচার বলে কোশ্চেনটা কিন্তু আসে। বরফের মধ্যে নুন দিলে কিন্তু ওর মেল্টিং পয়েন্ট কমে যায়, গিয়ে -15°C হয়ে যায়, অ্যান্ড এটাকে বলা হয় ফ্রিজিং মিক্সচার। ওয়াটার হ্যাজ আ হাই স্পেসিফিক হিট অ্যান্ড হাই ল্যাটেন্ট হিট। ওয়াটারে কিন্তু একটা হাই স্পেসিফিক হিটও আছে, একটা লাইট ল্যাটেন্ট হিটও আছে। স্পেসিফিক হিট অফ আ সাবস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড বাই আ রেইজ দ্য টেম্পারেচার আনটিল আ মাস। মানে কোনো একটা জিনিসের টেম্পারেচার 1°C বাড়াতে, ভালো করে পড়বে, এই ডেফিনেশনটা কিন্তু আসে স্পেসিফিক হিটের। কোনো একটা জিনিসের টেম্পারেচার 1° বাড়াতে, ভাবো আচ্ছা ওয়াটারের টেম্পারেচার আমি 1° বাড়ালাম, তাহলে আমাকে কী করতে হবে, হিট দিতে হবে। যে কতটা পরিমাণ হিট লাগলো 1°C টেম্পারেচার বাড়াতে, তাকেই বলি আমরা স্পেসিফিক হিট। শুধু ওয়াটার নয়, যে কোনো অবজেক্ট, আয়রন বলো তুমি, যে কোনো আদার সাবস্টেন্স বলো, তার টেম্পারেচার 1° বাড়াতে যতটা পরিমাণ হিট সাপ্লাই করা হয় তাকেই বলা হয় কি, স্পেসিফিক হিট। আর ল্যাটেন্ট হিট তো তুমি জানো যে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, ল্যাটেন্ট হিট অফ এগুলো কি, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ করতে যতটা পরিমাণ হিট অ্যাবজর্ব করা হয়, যতটা পরিমাণ হিট রিলিজ হয়, তাকেই বলি ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট অফ আ সাবস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড বাই ইট টু চেঞ্জ ইটস স্টেট। ডিফারেন্ট সাবস্টেন্স হ্যাভ ডিফারেন্ট স্পেসিফিক অ্যান্ড ল্যাটেন্ট হিট। প্রত্যেকটা অবজেক্টে কিন্তু স্পেসিফিক অ্যান্ড ল্যাটেন্ট হিট আলাদা। The high specific heat of a water requires that it absorb a large amount of heat to become hot. Conversely, it will need to lose a large amount of heat to become cold. তাই তো, যখন ওয়াটার গরম হতে লাগে তখন প্রচুর পরিমাণে হিট লাগে ওর ওয়াটারটাকে মানে ভেপার স্টেটে যেতে, আবার ততটা পরিমাণেই কিন্তু কোল্ড লাগে ওয়াটারটাকে, মানে হিট রিলিজ করতে লাগে কোল্ড করতে। This is because the property that water is used as a coolant at many places such as factories, car engines, nuclear reactor, etc. এইসব জায়গায় কিন্তু, তাই এই ওয়াটারের যে এই প্রপার্টিটার জন্য ওয়াটারকে কিন্তু এইসব জায়গায় ইউজ করা হয়। It absorbs a large amount of heat produced in the machine without itself melting heat much, and it's preventing the machines from overheating থেকে কিন্তু প্রিভেন্ট করে। ওয়াটার শো অ্যান্ড অ্যানালোমাস বিহেভিয়ার। এবার কিন্তু ওয়াটারের আরেকটা প্রপার্টি আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ওয়াই উই ইউজ ওয়াটার ইন কার ইঞ্জিন, ফ্যাক্টরিজ, নিউক্লিয়ার রিয়াক্টর। তখন তোমাকে বলতে হবে ওয়াটার ইজ হ্যাজ হাই স্পেসিফিক হিট অফ ওয়াটার রিকোয়ার্স। মানে ওয়াটারের স্পেসিফিক হিট প্রচুর পরিমাণে লাগে, যেটা নিয়ে ওয়াটার তার ভেপার স্টেটে যায়, আবার ততটা পরিমাণেই হিট রিলিজ করতে হয় ওয়াটারকে কুল হওয়ার জন্য। এই যে এই প্যারাগ্রাফটা লিখতে হবে।
এবার আমি এই প্যারাগ্রাফে আসছি। ওয়াটার শোজ অ্যান্ড অ্যানালোমাস বিহেভিয়ার জেনারেলি ভীষণই ইম্পর্টেন্ট এটা। অন কুলিং দ্য ভলিউম অফ দ্য সাবস্টেন্স ডিক্রিজেস বাট দ্য ভলিউম অফ ওয়াটার ইনক্রিজেস অন এক্সপ্যান্ড। আমরা কি জানি বলো তো, হিট মানে এক্সপ্যান্ড মানে আমরা যদি হিট দিই কোনো জিনিস কোনো সাবস্টেন্স এক্সপ্যান্ড করে, তাই তো। আর হিট কেড়ে নিলে কোনো সাবস্টেন্স কী করে, কন্ট্র্যাক্ট করে। সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করে কে, গ্যাস। হিট দিলে সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করে কে, গ্যাস, তারপরে লিকুইড, তারপরে সলিড। আর হিট নিয়ে নিলে সবচেয়ে বেশি কন্ট্র্যাক্ট করে গ্যাস, তারপরে লিকুইড, তারপরে সলিড। তাহলে সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করে গ্যাস হিট দিলে। তারপরে হচ্ছে ওয়াটার। তাহলে ওয়াটারকেও যদি আমরা হিট দিই তাহলে ওয়াটার এক্সপ্যান্ড করবে। ওয়াটার থেকেও যখন আমরা হিট কেড়ে নিই তাহলে ওয়াটার কী করবে, কন্ট্রাক্ট করবে। কিন্তু ওয়াটার কী করে, এখানে একটা অন্য বিহেভিয়ার শো করে। কি, ওয়াটার শোজ অ্যান অ্যানালোমাস বিহেভিয়ার অন কুলিং দ্য ভলিউম দ্য সাবস্টেন্স ডিক্রিজেস। আমরা কী করি, যদি হ্যাঁ ডিক্রিজ বাট দ্য ভলিউম অফ ওয়াটার ইনক্রিজেস। আমরা জানি কি, কোনো জিনিস ঠান্ডা করলে তার ভলিউমটা কী করে, ডিক্রিজ হয়, মানে কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট মানে ছোট হয়ে যায়, তাই তো। তাহলে ভলিউমটাও ডিক্রিজ হবে। কিন্তু ওয়াটার দেখো ভলিউম ইনক্রিজ হয়, দেখেছো। ভলিউম অফ ওয়াটার ইনক্রিজ হয় যদি আমরা কী করি, কন্ট্রাক্ট করি, মানে হিট নিয়ে নিই। আবার কোথায় চলে গেল, বাট দ্য ভলিউম অফ ওয়াটার ইনক্রিজেস। তখন কী হয়, আমরা যদি কুল করি তাহলে ওয়াটারের ভলিউম ডিক্রিজ না করে ইনক্রিজ করবে, মানে ও মানে কন্ট্রাক্ট না করে এক্সপ্যান্ড করবে। ওয়েন তোমার উপরে একটা লাইন এখানে কেটে গেছে, এখানে হয়তো লেখা ছিল ওয়েন উই ইনক্রিজ দ্য ভলিউম। আমরা যখন ভলিউমকে ইনক্রিজ করব তখন ও কী করে, মানে যখন ওয়াটারকে আমরা গরম করব তখন ও এক্সপ্যান্ড করার কথা, কিন্তু তখন ও কন্ট্রাক্ট করবে। যখন কুলিং করব তখন ও এক্সপ্যান্ড করবে, মানে ওয়াটার উল্টো জিনিসটা শো করে। ওয়েন উই কুল ওয়াটার অ্যাজ এক্সপেক্টেড ইট স্টার্ট কন্ট্রাক্টিং অ্যান্ড বিকাম ডেন্সার। আমি বললাম যখন ওয়াটারকে আমরা কুল করব তখন কী করবে, ইট স্টার্ট কন্ট্রাক্ট অ্যান্ড বিকাম ডেন্সার। হাউএভার দ্য টেম্পারেচার রিচ 4 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার স্টার্টেনলি স্টার্ট অ্যাক্টিভ। মানে কখন এই জিনিসটা করে, ওয়াটার কিন্তু এমনি করে না, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলেই ওয়াটার এই কাজটা করে। মানে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ভাবো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওয়াটার কিন্তু এই উল্টো বিহেভিয়ারটা করে, বাকি টেম্পারেচারে করে না। বাকি টেম্পারেচারে 0 ডিগ্রির পর থেকে বা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে ও কিন্তু অন্য, মানে ও কিন্তু নর্মাল বিহেভিয়ার করে, মানে হিট দিলে এক্সপ্যান্ড করবে, হিট কেড়ে নিলে কন্ট্রাক্ট করবে। কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর, মানে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওয়াটার উল্টো বিহেভিয়ার করে। ওয়াটারকে আমরা হিট দিলে ও কী করে, ও কন্ট্রাক্ট করে, আর হিট কেড়ে নিলে ও কী করে, এক্সপ্যান্ড করে। এই লেখা আছে, however when the temperature reaches 4 degree water suddenly start expanding since the volume increases by expanding but the mass of the water remain constant, the density of water decreases। যখন না আমরা যখন এক্সপ্যান্ড করব তখন ওর ভলিউম ডিক্রিজ করবে। ডিক্রিজ করা মানে কন্ট্রাক্ট করছে। Density is equal to mass by volume. In general, solids have a greater density than liquid because the particles are closely packed. আমরা সবাই জানি সলিডের ডেন্সিটি অনেক বেশি। Therefore, we drop an iron nail in a molten iron, the nail become denser, will sink. মানে কি বলছে, if we drop an iron nail in a molten iron nailকে আমরা একটা molten iron মানে গলা লোহার, মানে আয়রনটাকে আমরা যদি গলিয়ে দিই, সেই গলানোর আয়রনের মধ্যে যদি আমরা একটা ড্রপ অফ কি ফেলি, নেল, দ্য নেল বিকাম ডেন্সার উইল সিঙ্ক। নেলটা কী হবে, ভারী বলে ডুবে যাবে, তাই তো। নেলের ডেন্সিটি বেশি বলে ডুবে যাবে। হাউএভার ইন কেস অফ ওয়াটার উই ক্যান সি দ্যাট আইস কিউব বিং লাইটার। কিন্তু তাহলে জলের মধ্যে আইস কিউবগুলো জলের নিচে চলে যাচ্ছে না কেন, জলের ওপরে কেন ভেসে থাকছে? গ্লেসিয়ার তোমরা দেখেছো তো, জলের ওপরে কেন ভেসে থাকছে, সেটাই কোশ্চেন। মানে অন্য একটা, মানে
কোনো কিছু আয়রনের মধ্যেই গলা আয়রনের মধ্যে যদি আয়রন নীল একটা যদি ফেলে দিই তাহলে ওটা নিচে চলে যাবে, কিন্তু আমাদের জলের মধ্যে আমরা বরফ কেন ভেসে থাকে তাহলে? উই ক্যান সি দ্যাট আইস কিউব বিং লাইটার ফ্লোট অন ওয়াটার, আইস কিউব হালকা বলে জলের উপরে ভেসে থাকে। ইউ ক্যান থিঙ্ক ওয়াই লার্জ মাসেস অফ আইসবার্গস অ্যান্ড গ্লেসিয়ার ফ্লোট ইন সি অ্যান্ড ওশেন, বড় বড় মাসেস অফ আইসবার্গ গ্লেসিয়ার এগুলো কেন জলের উপর ভেসে থাকে? ঠিক আছে, সেটার আগে আমরা এখানে একটু দিয়েছি, সেটা পড়ে দিই। আচ্ছা, প্রচণ্ড ঠান্ডার জায়গায় কি হয়, জলের মধ্যে কি হয়, জলটা তোমরা দেখো যে এই যে কিছুদিন আগে বলছিল যে কত বছর পর ডাল লেক, যে কাশ্মীরের ডাল লেক পুরো ফ্রিজ হয়ে গেছিলো ওপরটা, কিন্তু ওপরটা পুরো ফ্রিজ হয়ে গেছে, তার মানে কি ডাল লেকটার পুরো নিচের জলগুলোও ফ্রিজ হয়ে গেছিলো? না, কখনোই সেটা হয় না। নিচের জল কিন্তু কখনোই ফ্রিজ হয় না, ওপরে বরফ থাকলেও নিচে কিন্তু টেম্পারেচার ইকুয়াল থাকে, যার জন্য এই যে ফিশেসরা ওখানে কিন্তু ঘুরে বেড়াতে পারে। ঠিক আছে, সেটাই বলেছে, কিন্তু মানে ওপরের জলটাই বরফ হয় এমন না পুরো লেকটাই বরফ, তুমি হেঁটে দৌড়ে চলে গেলে মোটেও না, তুমি যদি হাঁটতে যাও তুমি পড়ে যাবে, কারণ বরফটা ভেঙে তুমি জলের মধ্যে ডুবে যাবে, কারণ ওপরের লেয়ারটাই বরফ হয়, পুরো লেকটা কখনোই বরফ হয় না। ডিউরিং সিভিয়ার উইন্টার দ্য টেম্পারেচার অফ দ্য সারফেস ওয়াটার ইন লেক স্টার্ট ড্রপিং, কোল্ড ওয়াটার বিং হেভিয়ার সিঙ্কস টু দ্য বটম, কোল্ড ওয়াটার ভারী হয়, কারণ ঠান্ডার জায়গায় কোল্ড ওয়াটার ভারী হয়, ওটা নিচে চলে যায়, ওয়ার্ম ওয়াটার রাইজেস আপ, ওয়ার্ম ওয়াটার উপরে আসে, ইন আ সাইকেল, এভাবে চলতে থাকে। হাউএভার ওয়েন দ্য টেম্পারেচার রিচেস, এভাবে যখন ভাবো আউটার টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে, দ্য সারফেস অফ ওয়াটার এক্সপ্যান্ড বিকামস লাইটার, তখন কি হয়, ওটা এক্সপ্যান্ড করে লাইটার হয়, হিন্স দ্য নো লঙ্গার সিঙ্কস অ্যাবাউট অ্যান্ড অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য সারফেস ওয়াটার ফ্রিজেস আইস, হয়ে যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, দ্য আইস বিং ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যাক্ট অ্যাজ আ ইনসুলেটর বিটুইন দ্য, মানে আইস কিন্তু খুব হিট ক্যারি মানে পাস করে না, বিটুইন দ্য কোল্ড এয়ার অ্যাবভ ইট, মানে আইস মানে পুকুরের, এই যে পুকুরের ওপরটা বরফ হয়ে গেল, ঠিক আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে ওপরটা বরফ হয়ে গেল, বরফ একটা কি বাজে কন্ডাক্টর অফ হিট, মানে ইজ আ ব্যাড কন্ডাক্টর, হিটটাকে ক্যারি করতে পারে না। তাহলে এই বরফের ওপরে যে ঠান্ডা হাওয়া আর বরফটার নিচে, এই যে দেখো নিচটায় কি আছে, একটু কোল্ড ওয়ার্মার ওয়াটার বিকাম, দ্বারা কি বলেছে, act as a insulator between the cold air above it and warmer water below it, কেন দেখো এর নিচের জলটা কি তখন ওয়ার্মার আপার সারফেসের থেকে, কেন আপার সারফেসে তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড চলে এসছে, মানে প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, আমরা প্রথমে পড়লাম যে ঠান্ডা জলটা ভারী হয় বলে নিচে চলে যায় আর গরম জলটা ওপরে চলে আসে, এরপর যখন ওপরে চলে আসার পর 0 ডিগ্রি সেন্টিগ্রেড রিচ করলো, তখন ওপরে পুরো ওয়াটারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড কীভাবে রিচ করলো, কারণ আউটার এনভায়রনমেন্ট প্রচণ্ড ঠান্ডার জায়গায় যখন টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তখন কি হয়, এই ওপরের জলটা পুরো বরফ হয়ে গেল, তাহলে বরফের আশেপাশে মানে ওপরের দিকে আশেপাশে জায়গাটা প্রচণ্ডই ঠান্ডা এয়ার রয়েছে, কারণ আউটার এনভায়রনমেন্টে প্রচণ্ডই ঠান্ডা, কম্পেয়ার টু দিস ভেতরেরটা একটু ওয়ার্মার, কারণ ওয়াটার কি করে হিট ক্যারি করতে পারে না, তাহলে ঠান্ডা হিটটাকেও ক্যারি করে ভেতরে পাঠাবে না, তাহলে ভেতরের ওয়াটারটা অনেকটাই ওয়ার্ম থাকবে, এটাই বলেছে। দিস প্রিভেন্টস দ্য এন্টায়ার লেক ফ্রম ফ্রিজিং, তাহলে কি হয় ঠান্ডা এয়ারটা ভেতরে আসছে না, তাহলে ভেতরের ওয়াটারটা কি হবে না, মানে ঠান্ডা হবে না, প্রচণ্ড বরফ হবে না, তাই মাছ ফাছ যত অ্যাকোয়াটিক অর্গানিজম কিন্তু তারা নিজেদের মতো বেঁচে থাকতে পারবে। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে এই কোশ্চেনটা। আচ্ছা, নেক্সট বলেছে কিছু কেমিক্যাল প্রপার্টি অফ ওয়াটার, পিওর ওয়াটার অ্যাজ আ নিউট্রাল লিকুইড, নাইদার অ্যাসিডিক অর বেসিক, দেয়ারফর ইট হ্যাজ নো এফেক্টস অন লিটমাস পেপার। পিওর ওয়াটার কি নিউট্রাল অ্যাসিড, এর কোনো অ্যাসিডই নেই, অ্যাসিডিকও না বেসিকও না, দেয়ারফর এটা লিটমাস পেপারের উপর কোনো এফেক্ট পড়ে না। অন হিটিং ওভার 2000 ডিগ্রি সেন্টিগ্রেড অন পাসিং ইলেকট্রিসিটি ডিকম্পোজ, একমাত্র ওয়াটারকে কিন্তু ভাঙা যায় ইলেকট্রিসিটি পাস করে, আমরা যদি ইলেকট্রিসিটি পাস করি তখন ওয়াটার কিন্তু ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেনে ভেঙে যাবে। ঠিক আছে, এটা কখন 2000 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে আর ইলেকট্রিসিটি দিলে তবেই। এবার বলেছে দেখো উইথ কার্বন, জাস্ট এই রিয়াকশনগুলো এবার তোমাকে একটু মনে রাখতে হবে। ওয়াটার নন মেটালসের সাথে রিয়াক্ট করে কীভাবে, ওয়েন ওয়াটার ইন দ্য ফর্ম অফ সুপার হিটেড স্টিম, যখন স্টিম মানে ভেপার হয়ে যাকে, ও রিয়াক্টস উইথ হট কোক মানে কাঠ কয়লা, যে কোক মানে কার্বন, অ্যাট ভেরি হাই টেম্পারেচার অফ 1 to 7 কেলভিন, ঠিক আছে, এটা কেলভিনে দিয়েছে, প্রডিউস ওয়াটার গ্যাস। উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট ইন previous chapter how water gas helps in production of hydrogen gas by Bosch process.
কার্বন ওয়াটারের সাথে রিয়াক্ট করছে 1270 কেলভিনে, কার্বন মনোক্সাইড অ্যান্ড ওয়াটার, এই মানে এটাকে আমরা বলি ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড আর ওয়াটার এই যে রেশিওটা আছে, মিক্সচারটা আছে, এটাকে বলি ওয়াটার গ্যাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। With chlorine, when chlorine gas bubble through the water is diffused into sunlight, it dissolve in water to form chlorine water, মানে ক্লোরিন জলের মধ্যে গুলে গিয়ে ক্লোরিন ওয়াটার, আমরা দেখি না ক্লোরিন পিউরিফিকেশন অফ ওয়াটারে হেল্প করে। ইট রিলিজেস অক্সিজেন ইফ ক্লোরিন ইজ বাবলড ফর আ লং টাইম, মানে যখনই জলের মধ্যে অনেকক্ষণ মিশে যায় তখন কিন্তু ওখানে কি রিলিজ করে না, অক্সিজেন রিলিজ করে। দিস রিয়াকশন, এই রিয়াকশানে কিন্তু সানলাইটের প্রেজেন্সেই হয়, ঠিক আছে, এখানে বলে দিয়েছি দেখো ইন্টারফিউজ সানলাইট। In the reaction, it could conducted in bright sunlight. The reaction is explosive and release large amount of oxygen. বললাম ক্লোরিনটা যখন কি সানলাইটের প্রেজেন্সে জলের মধ্যে গুলে যাবে তখন ও কি রিলিজ করবে, অক্সিজেন গ্যাস। স্টেপ 1, ক্লোরিন ওয়াটারের সাথে রিয়াক্ট করছে ডিফিউজ সানলাইটের প্রেজেন্সে HCl আর কি বার করছে HClO, হাইড্রোক্লোরাক্স অ্যাসিড, ঠিক আছে। এই হাইড্রোক্লোরাস অ্যাসিডটা আবার ভেঙে গিয়ে কী করেছে, HCl আর অক্সিজেন, যে বললাম ক্লোরিনটা জলের মধ্যে মিশে গেছে, তারপরে কি ব্রেকডাউন হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অক্সিজেন রিলিজ করেছে। দ্য ওভারঅল রিয়াকশন ক্যান বি রিটেন অ্যাজ, আমরা এই রিয়াকশনটা একবার ডিরেক্ট এভাবেও লিখতে পারি, HCl প্লাস ওয়াটার, এই ক্লোরিন প্লাস ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, HCl আর কি অক্সিজেন, এটা ভেঙে দেখিয়েছে, এটা ডিরেক্ট লিখেছে। ক্লোরিন ইজ অ্যাডেড ইন ড্রিঙ্কিং ওয়াটার টু, বললাম যত জার্ম কিলিং ব্যাকটেরিয়া কে মারে, প্রসেসটাকে আমরা বলি ক্লোরিনেশন। ফার্স্টে মানে ওয়াটার পিউরিফিকেশনে ফার্স্টে আমরা ফিল্ট্রেশন ছোটোবেলায় এগুলো পড়েছো, সেডিমেন্টেশন, ডিকান্টেশন করা হয়, তারপর ওকে ক্লোরিন দিয়ে প্যাটার্ন ট্রিট করা হয়, যাতে ক্লোরিন কী করে জলের মধ্যে যত ইম্পিউরিটিস আছে সেগুলোকেও মেরে ফেলে, ঠিক আছে, তাই এই প্রসেসটাকে বলা হয় ক্লোরিনেশন। রিয়াকশন অফ ওয়াটার উইথ নন মেটালিক অক্সাইড, অক্সাইড মানে যার পেছনে কিন্তু ও থাকবে তাকেই বলে অক্সাইড। ফার্স্টে যেমন লিখেছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে ওয়াটার রিয়েক্ট করে কি তৈরি করেছে, H2CO3, মানে কার্বলিক অ্যাসিড। দ্য কোল্ড ড্রিঙ্কস উইচ ফ্রিজ অন ওপেনিং কন্টেনিং কার্বন, আমরা যখন কোল্ড ড্রিঙ্কসকে এরকম করে খুলি তখন কি আমরা জানি তো, মানে ওই লিকুইডটার মধ্যে কী থাকে, ওয়াটার, মানে ওই লিকুইডের মধ্যে প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্ক কেন তুমি যে কোনো, হ্যাঁ যে কোনো তুমি একটা সোডা ওয়াটার যে কোনো থাকে না, সোডা থাকে, সোডা মানে ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড হাই প্রেশারে কিন্তু থাকে, যখনই তুমি মুখটা ওপেন করবে ওগুলো বাবলস হয়ে বেরিয়ে আসে, সেই বাবলসগুলো অ্যাকচুয়ালি কি না, এই H2CO3 উইথ সালফার ডাইঅক্সাইড। কী বলেছে এবার, সালফার ডাইঅক্সাইড forms sulfuric acid with water which further reacts with oxygen in the presence of atmosphere and converts into sulfuric acid। তাহলে ফার্স্টে সালফার ডাইঅক্সাইড SO2 ওয়াটারের সাথে রিয়াক্ট করে কি করেছে, H2CO3 তৈরি করেছে, H2SO3, এটাকে আমরা কি বলছি, সালফিউরাস অ্যাসিড। এই সালফিউরাস অ্যাসিডটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে আবার কি করেছে, সালফিউরিক অ্যাসিড তৈরি করেছে। দ্য সালফার ডাইঅক্সাইড প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ পলিউটিং, কারণ এটা কিন্তু একটা ভীষণ পলিউটিং এজেন্ট, SO2 NO2 এগুলো কিন্তু অ্যাসিড রেন করে, ঠিক আছে, মানে এগুলো খুব পলিউটিং সাবস্টেন্স। SO2টা বলেছে SO2 ওয়াটারের সাথে রিয়াক্ট করে ফার্স্টে কী করবে, প্রচুর পরিমাণে আমাদের যখন অ্যাটমসফিয়ারে সালফার ডিপোজিট হয় সেই সালফারটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে SO2 তৈরি করে, আর আমাদের অ্যাটমসফিয়ারে ওয়াটার থাকে, তাহলে SO2 ওয়াটারের সাথে রিয়াক্ট করে কি করে, ফার্স্টে H2SO3 তৈরি করে, SO4 না, তারপরে H2SO4 অক্সিজেনের সাথে রিয়াক্ট করে H2SO4 তৈরি করে, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। এটাই যখন বৃষ্টির সাথে মাটিতে ঝরে পড়ে তখনই সেটাকে বলি আমরা অ্যাসিড রেন, এটা কিন্তু ভেরি পলিউটিং সাবস্টেন্স। রিয়াকশন অফ ওয়াটার উইথ মেটালস, এতক্ষণ আমরা নন মেটাল অক্সাইড পড়লাম, এবার কি মেটালের সাথে। চলো ফার্স্টে আমরা দেখি কোল্ড ওয়াটার রিয়াক্টস উইথ মেটাল। কোল্ড ওয়াটার কোন কোন মেটালের সাথে রিয়াক্ট করতে পারে এগুলো মনে রাখতে হবে। কোল্ড ওয়াটার, স্টিম ওয়াটার স্পেসিফিক মেটালের সাথে রিয়াক্ট করে। কোল্ড ওয়াটার রিয়াক্টস উইথ মেটাল লাইং অ্যাবভ ম্যাগনেসিয়াম ইন অ্যাক্টিভিটি সিরিজ। একটা অ্যাক্টিভিটি সিরিজ তোমাদের কিন্তু মেটাল নন মেটালের চ্যাপ্টারে তোমরা পড়েছিলে। হাইড্রোজেনের উপরে যত মেটাল রয়েছে তারা ভীষণ হাইলি রিয়াক্টিভ, হাইড্রোজেনের নিচে যারা রয়েছে AU প্ল্যাটিনাম তারা কিন্তু লেস রিয়াক্টিভ। তারা বলেছে পটাশিয়াম, সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম রিয়াক্ট উইথ কোল্ড ওয়াটার। তাহলে কারা কারা এই পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এটা কিন্তু রিয়াক্টিভিটি সিরিজের একদম টপে থাকে, ঠিক আছে। রিয়াক্টিভিটি সিরিজ কি তোমরা যদি না দেখে থাকো আমি একবার গুগলে সার্চ মেরে দেখিয়ে দিচ্ছি।
এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজ, এই যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলোকে বলে রিঅ্যাক্টিভিটি সিরিজ। তাহলে একদম টপে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, মানে ম্যাগনেসিয়ামের ওপরে যারা, তারা কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, সেটাই কিন্তু এখানে তোমাদের বলেছে যে অ্যাবভ ম্যাগনেসিয়াম, এই তিনটে এলিমেন্ট থাকে যারা কিন্তু ভিগোরাসলি কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে। এই কোল্ড ভিগোরাসলি ক্যাচিং ফায়ার, একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন বলি, কেন প্রচুর পরিমাণে হিট এখানে রিলিজ হয়। দ্য প্রোডাক্ট ফর্মড দ্য হাইড্রোক্সাইড অফ রিয়াক্টিং মেটাল অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। পটাশিয়াম ওয়াটারের সাথে রিয়াক্ট করে 2KOH আর ওয়াটার রিলিজ করছে, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে এখানে দেখো সোডিয়ামের সাথে, ওপরে দেখো এখানটা আছে, সোডিয়ামের সাথে ওয়াটার রিয়াক্ট করে NaOH আর হাইড্রোজেন গ্যাস রিলিজ করছে। ক্যালসিয়ামের সাথে ওয়াটার রিয়াক্ট করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটার হাইড্রোজেন গ্যাস রিলিজ করছে। অল দ্য আদার মেটালস Mg, এইগুলো যারা ম্যাগনেসিয়ামের নিচে রয়েছে, Au হ্যাভ ভার্চুয়ালি নো রিয়াকশন উইথ কোল্ড ওয়াটার। ম্যাগনেসিয়ামের নিচে যারা থাকে, রিয়াক্টিভিটি সিরিজ দেখালাম, তারা কিন্তু কোল্ড ওয়াটারের সাথে একটুও রিয়াক্ট করে না। এবার দেখো রয়েছে কি উইথ হট ওয়াটার। হট ওয়াটার রিয়াক্ট স্লোলি উইথ ম্যাগনেসিয়াম ফর্মিং হোয়াইট স্পার্সলি সলিউবল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে ম্যাগনেসিয়াম ওয়াটারের সাথে রিয়াক্ট করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন গ্যাস করে। একমাত্র হট ওয়াটারই ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করে। কোল্ড ওয়াটার কাদের সাথে? ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। হট ওয়াটার কাদের সাথে? শুধুমাত্র ম্যাগনেসিয়ামের সাথে। আর steam reacts with magnesium vigorously to produce a white solid magnesium oxide and hydrogen gas. The reaction, তাহলে কাদের সাথে রিয়াক্ট করে? স্টিম ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করে, vigorously হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। রিয়াকশন ইজ অ্যাকম্পাইন্ড বাই দ্য ইনিশিয়েট হোয়াইট লাইট, জিঙ্ক অ্যান্ড আয়রন অলসো। মানে ম্যাগনেসিয়াম উইথ স্টিম মানে ভেপার, ওয়াটারের যে ভেপারের সাথে কারা কারা রিয়াক্ট করে? ম্যাগনেসিয়াম, জিঙ্ক অ্যান্ড আয়রন। চলো ওদের রিয়াকশনগুলো দিয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে স্টিমের সাথে কোন কোন মেটাল রিয়াক্ট করে, হট ওয়াটারের সাথে কোন মেটাল রিয়াক্ট করে, কোল্ড ওয়াটারের সাথে কোন কোন মেটাল রিয়াক্ট করে, তাদের রিয়াকশনগুলো লেখো, তখন এগুলো লিখতে হবে। ম্যাগনেসিয়াম ওয়াটারের সাথে রিয়াক্ট করে ম্যাগনেসিয়াম অক্সাইড আর হাইড্রোজেন। জিঙ্ক ওয়াটারের সাথে রিয়াক্ট করে ZNO, জিঙ্ক অক্সাইড, হাইড্রোজেন। আয়রন ওয়াটারের সাথে রিয়াক্ট করে আয়রন অক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। জাস্ট লাইক ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অলসো রিয়াক্ট readily with steam to give অ্যালুমিনিয়াম অক্সাইড, হাইড্রোজেন গ্যাস। ম্যাগনেসিয়ামের মতো অ্যালুমিনিয়ামও কিন্তু স্টিমের সাথে রিয়াক্ট করে, ঠিক আছে। ওরকম অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা Al2O3, এখানে লেখা নেই কিন্তু আমি বলে দিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, ঠিক আছে, ওইখানে রিয়াকশনটা দিয়েছে। দেখো Al2O3 হাইড্রোজেন গ্যাস, বাট আ থিন বাট স্ট্রং লেয়ার অফ অ্যালুমিনিয়াম অক্সাইড কভার্স দ্য মেটাল, প্রিভেন্ট দ্য রিয়াকশন। কিন্তু এখানে যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা তৈরি হয়, সেটা কি করে? এই মেটালেরটার উপর যে রিয়াকশনটা হচ্ছে, সেই মেটালটার উপর একটা লেয়ার তৈরি করে ফেলে, তাই জন্য রিয়াকশনটা স্টপ হয়ে যায়, কিছুটা হয়ে আর হতে পারে না। কপার, AgNi, AgAu ডু নট রিয়াক্ট উইথ এনি ফর্ম, মানে ওয়াটারের কোনো ফর্মের সাথেই এরা রিয়াক্ট করে না, কেন? এরা ভীষণই লেস রিয়াক্টিভ মেটাল, এরা একদমই রিয়াক্ট করতে পারে না, ঠিক আছে। হাইড্রোজেনের পরে যত এলিমেন্ট রয়েছে তারা একদমই রিয়াক্ট করে না, AgAu এরা একদমই রিয়াক্ট করে না, তাই জন্য।